প্রায় 18,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছি। চেন না লাগিয়ে যাওয়া যাবে না, গাড়ি স্কিড করতে শুরু করে দিয়েছে। খারদুংলা পাশে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার বেশি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে এই রাস্তা দিয়ে কিন্তু সিয়াচেন গ্লেশিয়ার যাওয়া যায়। লাদাখ অর্থাৎ গিরিপর্বতের দেশ, সুতরাং এখানে ঘুরতে এলে যে পাসগুলোকে আপনাকে অতিক্রম করতে হবে সে ব্যাপারে সন্দেহ নেই। তবে কিছু সময় পাসগুলো এত বিপজ্জনক হয়ে যায় তা ধারণার বাইরে। এর আগে আমরা ক্রস করেছি 11,500 ফুট উচ্চতার বিপদ সংকুল জজিলা পাস। এই পর্বে আমরা অতিক্রম করব দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড মাইটি খারদুংলা। 18,000 ফুটের এই খারদুংলা পাস অতিক্রম করতে গিয়ে আমরা কি বাধার সম্মুখীন হয়েছিলাম এই ভিডিওতে থাকছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। সঙ্গে থাকবেন। দিক্কত নেই হো রা হ্যায় ক্যা? এর আগের পর্বগুলোতে হাওড়া থেকে ট্রেনে করে এসেছিলাম জম্মু, সেখান থেকে সড়ক পথে শ্রীনগর হয়ে ভয়ঙ্কর জজিলা পাস অতিক্রম করে কার্গিল ওয়ার মেমোরিয়াল, চাঁদের পাহাড়, জান্সকার ভ্যালি, ম্যাগনেটিক হিল ইত্যাদি দেখে আমরা পৌঁছেছি লেতে। আগের দিন লেতে সাইট সিনও করেছি। লেতে ছিলাম হোটেল আবু প্যালেসে। এখানেও সকাল থেকে বৃষ্টি, স্বাভাবিকভাবেই বেরোতে একটু দেরি হয়ে গেল। এই হচ্ছে হোটেল, একদম দা লের যে বাজার তার কাছাকাছি। আর এই হোটেলের ব্যবস্থাপনায় রয়েছে ম্যাগনাম হলিডেজ। দোতলায় ছিল আমাদের রুম। এখানে রয়েছে কার পার্কিংয়েরও ব্যবস্থা। ঘরের ভেতরে ঢুকে দেখি একটা সুন্দর ডবল বেড বিছানা রয়েছে, 3 জনও শোয়া যেতে পারে সেখানে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, টিভি, এছাড়াও টয়লেটটা কেমন সেটাও দেখিয়ে দিই আপনাদের। কাবুলিওয়ালার কথা মনে আছে? সে কাবুলিওয়ালা কিন্তু খোবানি আনতো সুদূর আফগানিস্তান থেকে। আর এখানে লাদাখে সেই খোবানির নামই হচ্ছে কিন্তু অ্যাপ্রিকট। আর এই অ্যাপ্রিকট গাছ আমি এখন যে হোটেলটায় রয়েছি সেখানে রয়েছে। দেখুন, এইটা হচ্ছে অ্যাপ্রিকট। এখানে প্রচুর এই ধরনের গাছ আছে। আর এই যে ফল ফলে রয়েছে দেখতে পাচ্ছেন, পরপর রয়েছে। ওপর দিকটাও অনেকগুলো রয়েছে। এই অ্যাপ্রিকট খেতে অনেকটা আমাদের খেজুরের মতন। শুকনো এলাকার বা রুক্ষ এলাকার ফল হচ্ছে এই অ্যাপ্রিকট। রোদ বৃষ্টির খেলা। আমি এখন রয়েছি লের ওল্ড রোড এলাকায়। আজকেও সকালবেলা টেম্পারেচার এখানে ছিল কিন্তু 0 ডিগ্রির আশেপাশে। এখন 4 থেকে 5 বাজে, সকাল 10টা। আমরা খারদুংলা পাস হয়ে আজকে যাব নুব্রা ভ্যালি। একটা জায়গায় দেখি গাড়িটা আমাদের থেমে গেল। রাস্তার ওপারে একটা সাদা মতন বাড়ি, তার বাইরে একজন ভদ্রলোক বসে রয়েছেন। ড্রাইভার তাদেরকে পারমিট দেখালেন। নুব্রা কিংবা প্যাংগং ভ্যালিতে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু পারমিটের প্রয়োজন হয়। সেটা আপনি অনলাইনেও করতে পারেন, এখানে এসেও করতে পারেন। তা অনলাইনে কিংবা এখানে যেখান থেকেই করুন, তা আপনার নুব্রা আর প্যাংগংয়ের জন্য লাগবে কিন্তু 500 টাকা করে। দেখুন ভ্যালিটা দেখুন। আমরা এখন খারদুংলার দিকে যাচ্ছি। তা এখানে লাগবে 500 টাকা করে। আর যদি এজেন্টকে দিয়ে করান পার হেড 600 টাকা করে, মানে 100 টাকা বেশি। অনলাইনে করলে অবশ্য সেসব লাগবে না। লে শহর থেকে আপনি যদি নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, সমরিরি কিংবা হানলে যেতে চান তাহলে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট প্রয়োজন। যেহেতু এই জায়গাগুলো থেকে চীন এবং পাকিস্তান সীমান্ত একদম কাছে, তাই এত কড়াকড়ি। এই পারমিশন পেতে গেলে আপনাকে চলে আসতে হবে লের ডেপুটি কমিশনার অফিসে। অন্যান্য সময় সোম থেকে শনি এবং গরমকালে সারা সপ্তাহ খোলা থাকে এই অফিস। ভারতীয়রা সর্বাধিক 3 সপ্তাহের জন্য এই পারমিট পেতে পারেন। এই জন্য ডকুমেন্ট হিসেবে লাগবে পাসপোর্ট বা আধার কার্ড অথবা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এবং অবশ্যই 2 কপি ছবি। একবারই পারমিট হয়ে গেলে 3 সপ্তাহের মধ্যে যতবার খুশি যাতায়াত করতে পারেন। এর জন্য খরচা লাগবে পার হেড 600 টাকা। যে হোটেলে আপনি উঠবেন সেই হোটেলকে বলে দিলেই তারা এই পারমিটের ব্যবস্থা করে দেবে। লে মানালি রোড কিংবা লে শ্রীনগর রোডে যাওয়ার জন্য এই পারমিটের কোনো প্রয়োজন নেই।
লে লাদাখ ট্যুর করতে গিয়ে যদি আপনি খারদুংলা পাসের ওপর দিয়ে যেতে চান, অর্থাৎ নুব্রা ভ্যালি কিংবা প্যাংগং লেক দেখতে চান, আপনি যদি ফ্লাইটে করে আসেন আপনাকে কিন্তু অবশ্যই দুদিন লেতে স্টে করতে হবে, কারণ এর হাইট কিন্তু অনেকখানি, প্রায় 18,000 ফিট। দেখুন বাইরে বরফ পড়ছে, দেখুন। ছেলেপুলেরা কিশোর থেকে যৌবনে উপনীত হলে তাদের যেরকম দাড়িগোপ গজায়, আমাদের যাত্রাপথের বরফের অবস্থাও এখন সেরকম। রাস্তার দুধারে হালকা বরফের রেখা, তবে পরিণত বয়সে এই দাড়িগোফের যে কী পরিণতি হবে সেটা দেখতে পেয়েছিলাম খারদুংলা পাস অতিক্রম করতে গিয়ে। একটু এগোতেই চারিদিকে কালোর পরিমাণটা কমে সাদার পরিমাণটা বেড়ে গেল। আমরা এখন খারদুংলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছি। এখানে একটা এন্ট্রি করাতে হয়। এখানকার প্রকৃতিটা দেখুন, চারিদিকে বরফ পড়ছে। আমি গাড়ি থেকে নেমে জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিলাম, গাড়ির লাইন লেগে রয়েছে, সবাই এন্ট্রি করাতে গেছে। চারিদিকটা যে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, এর মানে বেশ ভালো পরিমাণে তুষারপাত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে। তবে এই এলাকায় এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বরফ পড়ার ধুম দেখে গাড়িগুলো সবাই চাকায় চেন লাগিয়ে নিচ্ছিল। আমাদের আগের গাড়িটা চেন লাগাতে অসুবিধে হওয়ায় আমাদের ড্রাইভার সায়র গিয়ে তাকে হেল্প করলো। বরফে যাতে চাকা স্কিড না করে সেই জন্য এই ব্যবস্থা। আমাদের গাড়িতে এখন অবশ্য লাগানো হয়নি, পরিস্থিতি বুঝে লাগানো হবে। अच्छा हमें भाई ये लगाने से गाड़ी थोड़ा स्लो हो जाता है, चेन लगाने से सर सिगरेट नहीं मारता है ना, जैसे बर्फ पे सिगरेट हो जाएगी। नहीं मारता है, लेकिन गाड़ी जो जा रहा है स्लो तो करना पड़ेगा। এরা এই লাইনে যেসব গাড়িগুলো চলে, আমরা কীরকম জায়গা দিয়ে যাচ্ছি দেখুন। রাস্তায় শুধু বরফ নেই, বাকিটা পুরোটা বরফ হয়ে রয়েছে। এই লাইনে যে গাড়িগুলো চলে সবাইকার কিন্তু চেন লাগানো, মানে চেন লাগানোর ব্যবস্থা আছে। भाई आपके पास है चेन है? हाँ सर, साथ में है। बिल्कुल सर। रखते हो सेफ्टी के लिए? सेफ्टी के लिए रखना पड़ता है। जैसे ज़्यादा स्नोफॉल होगा, स्किड मारेगा गाड़ी, तो उसके लिए लगाना पड़ता है। আচ্ছা, সামনের গাড়িটা দেখুন চেন লাগানো অবস্থায় যাচ্ছে, এও চেন লাগাচ্ছে। আমার মনে হয় হালকা যেসব গাড়িগুলো রয়েছে সেগুলোতে এই চেন লাগানোর ব্যবস্থা থাকে। আমাদের গাড়িটা তো টেম্পো ট্রাভেলার এবং ভারী, অনেক লোকও আছে, মাথায় আবার এও রয়েছে, লাগেজ রয়েছে, সেই জন্য চেন লাগাতে নাও হতে পারে। যত ওপরে উঠছিলাম বরফ ঘিরে ধরছিল আমাদের। মাঝে মাঝে এমনও মনে হচ্ছিল এর থেকে কি কোনো নিস্তার পাওয়ার উপায় নেই, কেননা খারদুংলা পাস প্রায় 18,000 ফুট, আর আমাদের গাড়িও উঠছে সেই 18,000 ফুটের ওপরে। স্বাভাবিকভাবেই যত ওপরে উঠব অক্সিজেনের লেভেলও কমতে থাকবে, শরীর জুড়ে একটা অস্বাভাবিক অস্বস্তি তৈরি হবে। যদিও আমার এখন সেরকম কিছু হচ্ছে না, কিন্তু আমাদের গাড়ির লোকজন একটু নেতিয়ে পড়েছে বুঝতে পারছিলাম। অক্সিজেনের মাত্রা কম হওয়ার জন্য শরীর আনন্দে সায়ও দিচ্ছে না। আমাদের বাঁ দিকটা যদি তাকানো যেত, একদম খাড়া খাদ, কাছাকাছির মধ্যে কিছু নেই, এর মধ্যে আবার গাড়ির জ্যাম। এটা আবার একটা আলাদা অভিজ্ঞতা। সব গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে চেন লাগাচ্ছে। গাড়ির লম্বা জ্যাম, সবাই গাড়িতে চেন লাগাচ্ছে। আমাদের ড্রাইভারও চেন নিয়ে নেমে পড়লো গাড়ি থেকে। আগে কোনো দিন চেন লাগানো দেখিনি এই বরফের জায়গায়, সেই অভিজ্ঞতাটাও হয়ে গেল এই ফাঁকে।
সামনে এতখানি বরফ, চেন না লাগিয়ে যাওয়া যাবে না, গাড়ি স্কিড করতে শুরু করে দিয়েছে। এই রাস্তায় একটা কৃত্রিম জ্যাম তৈরি হয়ে গেল। অবশ্য আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে সেটা ছেড়েও গেল, কিন্তু এতখানি ওপরে এইরকমভাবে দাঁড়িয়ে থাকাটাও বেশ রিস্কি। পাহাড়ের এক একটা পাক ঘুরছি, প্রকৃতি এক এক রকম রূপের ডালি নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আকাশটা বেশ খোলাটে ছিল, এবার দেখলাম বাঁক ঘুরতেই নীল হয়ে গেল আকাশ। ব্যাকগ্রাউন্ডে নীল আকাশের নিচে বরফগুলোকে ফটোজেনিক লাগছিল। এই যে কালো কালো রাস্তাটা দেখছেন, এটা কিন্তু বরফ, গাড়ি গিয়ে গিয়ে কালো হয়ে গেছে। এর ওপর আপনি দাঁড়ালে পিছলে পড়তে পারেন, সেই জন্যই কিন্তু গাড়ির চেন লাগানোর ব্যবস্থা। আবার দাঁড়িয়ে পড়ল গাড়ি। গাড়ি খারদুংলা পাশে ঢোকার সময় প্রায় 1.5 ঘন্টার মতন দাঁড়িয়েছিল। তার ফলে গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে, স্টার্ট নিতে অসুবিধা হচ্ছে, নেমে পড়তে হলো। আসলে 2-4 জন নামলে গাড়ি কিছুটা হালকা হবে, বেরিয়ে যাবে। চলো। আবার খোলাটে হয়ে গেল আকাশ। প্রকৃতি যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। আর আকাশ খোলাটে হয়ে গেলেই মনের মধ্যে আশঙ্কার ঘনঘটা, আর নীল হয়ে গেলেই আনন্দের ফল্গুধারা। ঠিক এরকম একটা অ্যাম্বুলেন্স দেখেছিলাম আমরা কিন্তু জজিলা বাসে, একজন মারা গিয়েছিলেন। আজ অবশ্য জানি না এখানে কি জন্য অ্যাম্বুলেন্স গেল, আশা করি কোনো খারাপ খবর শুনবো না। খারদুংলা পাশে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার বেশি দাঁড়িয়ে রয়েছি, একবার মানে আরো বেশিক্ষণ করে দাঁড়াতে হচ্ছে, কারণ গাড়ির জ্যাম। আর এখানে অক্সিজেনের অভাবে লোকজন মোটামুটি কিন্তু একটুখানি কাহিল হয়ে পড়েছে। কেমন লাগছে? ঠিক আছিস? প্রায় 18,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে রয়েছি খারদুংলা পাশে। এখান থেকে এই রাস্তা দিয়ে কিন্তু সিয়াচেন গ্লেশিয়ার যাওয়া যায়, সেই সিয়াচেন গ্লেশিয়ার, ঠিকই ধরেছেন। আর এখানে অক্সিজেন স্যাচুরেশন বডিতে খুবই কম হয়, প্রায় 70% ডাউন হয়ে যায়। সেজন্য ডায়ামক্স 250 বা 500 অ্যাকর্ডিং টু ডক্টরস পারমিশন, কিংবা হোমিওপ্যাথি ওষুধ, কোকা 30, চকলেট, ভুট্টা, একটু প্রাণায়াম বাড়ি থেকে করে আসা উচিত, তাহলে অক্সিজেনটা বডি টেনে নেবে। কারণ এরপর থেকে যে যে জায়গাগুলো আমাদের যাওয়া হবে সব জায়গাগুলোতেই কম বেশি কিন্তু অক্সিজেনের প্রবলেম হতে পারে। সঙ্গে থাকুন। The top of the world, mighty Khardungla, altitude 17,982 feet। প্রায় 18,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছি। নিঃশ্বাসের কষ্ট এখানে সবাইকারই কম বেশি হচ্ছে, আরও প্রবলেম হয়ে যাচ্ছে। এখানে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু স্টার্ট মেরে দাঁড়িয়ে রয়েছে। তার ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ প্রচুর পরিমাণের হচ্ছে। আর চারপাশের প্রকৃতির নিসর্গতা অসাধারণ সুন্দর। যদি একটু নিঃশ্বাসের কষ্টটাকে সহ্য করে নেওয়া যায় তাহলে বোধহয় এই রকম জায়গা খুব কম পাওয়া যাবে। ভাইয়া সিগারেট পি रहे हो, दिक्कत नहीं हो रहा है क्या? 18,000 ফুটে অক্সিজেন কম থাকলেও সিগারেটের দমে কোনো কমতি নেই। दिक्कत नहीं हो रहा है क्या? 18,000 फीट ऑक्सीजन लेवल तो 70% कमती है इधर।
आपका नहीं होता, आप इधर का ही हो, हाँ इसीलिए। খারদুংলা ক্রস করে এবার আমরা নামতে শুরু করেছি। ওঠার সময় যে জ্যামটা ছিল, নামার সময় কিন্তু সেই জ্যামটা নেই। তাহলে বুঝতে পারছেন জ্যামটা হওয়ার মূল কারণ হচ্ছে লোকজন এখানে এসে দাঁড়িয়ে পড়া, স্বাভাবিকভাবেই গাড়ির গতি স্তব্ধ হয়ে যাওয়া। এই নামার সময় হালকা একটা মুভমেন্ট থাকছে, আর তলার দিকটা এই যে জায়গাগুলো, রোডগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পুরো ফাঁকা। মানে আর 5 মিনিট যদি এরকমভাবে যাই, পুরো গাড়ি নর্মাল। এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি, এখানে যখন তখন বরফ ধস নেমে যেতে পারে। এইরকমই বরফ ধস নামা দেখেছিলাম জজিলা পাশে, প্রাণহানিও ঘটেছিল সেখানে। আর এখানেও সেই ধস নামে বলেই আগে থেকে বরফ পরিষ্কার করার গাড়ি রেডি করে রাখা রয়েছে, যাতে কোনোভাবেই রাস্তা ব্লক না হয়ে যায়। এজন্য বর্ডার রোড অর্গানাইজেশনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো ভাবছেন, আহ কি সুন্দর বরফই না দেখছে, কিন্তু গাড়ির ভেতরে যারা আছে তাদের ধুকপুক অবস্থা। কখন এই রাস্তাটা ক্রস করে যাবে এই একটাই চিন্তা। দেখতে দেখতেই সামনে একটা অ্যাক্সিডেন্টের সিন। একটা লরি অর্ধেক খাদের ওপর ঢুকে রয়েছে, অনেকটা হিন্দি সিনেমায় যেরকম দেখায় সেরকমই আর কি। বরফে গাড়ি স্কিড করে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। জয় মা দুর্গা, ভালোই ভালোই ক্রস করে দাও মা জায়গাটা। তবে এই প্রসঙ্গে একটা কথা না বলে পারছি না। আমাদের ড্রাইভার শায়ার মালিক বয়সে কম হলেও অভিজ্ঞতা অনেক বেশি, অন্তত এই রাস্তায়। বছরে 4-5 বার এই রাস্তাতেই ও ঘোরাফেরা করে, সুতরাং ওই এখন আমাদের ভগবান। চেন লাগানো দেখিয়েছি আপনাদের, দড়ি দিয়ে বাঁধা হয় এই পুরো চেনটাকে, এবার খোলা হবে। রাস্তায় বরফ কমে যেতেই চেন খোলা স্টার্ট। চেন খুললে লাগাতে হবে, আবার লাগালে খুলতেও হবে, সেটা গাড়ির টায়ার কিংবা প্যান্টের। নিয়মটা সবার ক্ষেত্রেই এক। এদিকে এখনো খোলা হয়নি। রাস্তার বাঁ দিকে যত গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন, সবাই চেন খুলছে। তবে রাস্তার বরফ কমে আসার কারণে প্রকৃতিটাও কিছুটা মেড়মেড়ে হতে লাগলো। এখন আমরা সিন্ধু থেকে সায়াকের আন্ডারে। বুঝলেন না ব্যাপারটা? এর আগে আমরা ছিলাম সিন্ধু উপত্যকায়, এখন চলে এসেছি সায়ক নদীর উপত্যকায়। এই নুব্রা ভ্যালি পুরোটাই সায়ক নদীর উপত্যকায় অবস্থিত। খারদুংলা পাস অতিক্রম করে আসার সময় আবার সেই পারমিট চেকের ব্যবস্থা। অফিস সেই একই সাদা রঙের, তবে লোকজন ভেতরে বসে রয়েছে। আমাদের ড্রাইভার জি চলে গেলেন ওখানে পারমিট নিয়ে। এখন বাজে 4টে পুরো। নর্থ পুল্লু বলে যে জায়গাটায় চেক করে বেরোবো, ঠিক তার থেকে বেরিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখানে বেরিয়ে এখানে কিছু দোকান রয়েছে, মানে পাঞ্জাবি ধাওয়া টাইপের, এরকম কিছু গরম খাওয়া। আর সেক্ষেত্রে সস্তায় সব থেকে উপযোগী খাওয়া হচ্ছে ম্যাগি আর চা, সেই ব্যবস্থাই হচ্ছে, সেটাই খাচ্ছি। আর জলের বোতল এখানে এক একটা 30 টাকা 40 টাকা করে দাম। ভালোই চালাচ্ছে। কি ম্যাগি পেয়ে আনন্দ হয়েছে? আমাদের সঙ্গে খাবার ছিল, তবে সেসব খাবার এখানে এই বিকেল 4টের সময় অন্তত খাওয়া যাবে না। গরম গরম ম্যাগি তখন অমৃত। যাই হোক, আমরা এখন ঢুকে পড়েছি নুব্রা ভ্যালিতে। গাছপালা মোটেই নেই, আগের লেতেও অবশ্য এমনটাই ছিল, কিন্তু এখানে পাহাড়ের প্রকৃতি কিছুটা অন্যরকম।
কিছুটা ঝুরঝুরে, আর এই রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছে। স্বাভাবিকভাবেই সেই কালো পিচের রাস্তা এখন উধাও। তবে আপনারা সামনের বার যখন লাদাখ ঘুরতে আসবেন তখন আশা করি এই রাস্তাটা কালো হয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নুব্রা ভ্যালি ঢোকার মিনিট 20 আগে। ওইদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে, আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, একটু চাও খাওয়া যেতে পারে। আর এদিকে রয়েছে সায়ক নদী, দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে কিনা জানি না। ওই যে পাহাড়টা, ওর নিচেই রয়েছে নদী, চওড়া, বিশাল চওড়া নদী। এই নুব্রা ভ্যালির পাশ দিয়েও কিন্তু এই নদীটাই বেরিয়েছে। কলকাতার বিস্কুট লাদাখের কুকুর খাচ্ছে। तो शायद बुला रहे हैं गाड़ी के लिए। শেষ কোথায়, কি আছে শেষে? পথে, পথের শেষে যে নুব্রা ভ্যালি আছে সেটা মনে মনে জানি, কিন্তু চোখে দেখে বুঝতে পারছি না। মনে হচ্ছে এই কালো পথ দিগন্তে গিয়ে মিশেছে। দুদিকে মরুভূমি, মধ্যেখান দিয়ে কালো পিচের রাস্তা। এই নেমে যাচ্ছি তো এই ওপরে উঠে যাচ্ছি, আর পুরো ব্যাপারটাই ঘটছে শিয়গ নদীর পার বরাবর পাহাড়ের ঢাল দিয়ে। মিনিট 25 এভাবে যাবার পরই আমরা চলে এলাম আমাদের ডিস্কিট এলাকায়। নুব্রা ভ্যালির এখানেই রয়েছে আমাদের হোটেল। এখন বাজে সন্ধে 6:10। লে থেকে প্রায় 160 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি নুব্রা ভ্যালিতে। রয়েছি হোটেল থাচুং। এই হোটেল থাচুং হচ্ছে ডিস্কিট এরিয়ায়। এটা পুরোটাই মার্কেট প্লেস। ডান দিকে মার্কেট, এদিকে উঠে গিয়েও মার্কেট, আর পেছনে বরফ ঢাকা পাহাড়। নুব্রার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো যেটা, দুদিকে সুউচ্চ পাহাড়, মধ্যেখানে ভ্যালি, আর সায়ক নদী, চওড়া সায়ক নদী, আর তার সঙ্গে বালি মিশ্রিত একটা মরুভূমি বা সায়ক নদীর চর, এটাই বলতে পারেন। আর পাহাড়গুলো অসাধারণ, শান্তশিষ্ট লোক, ঠান্ডা এরিয়া। এখানকার টেম্পারেচার কিন্তু এখন প্রায় 6 ডিগ্রির কাছাকাছি। ঠান্ডাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। হোটেল থাচুংয়ের রুমটা দেখিয়ে দিই আপনাদের। ঘরে ঢুকে একটা আয়না আছে, ডবল বেডরুম। এখানে ঝোলানোর জিনিসপত্র রয়েছে, ওয়ার্ড্রব নেই, জানলা রয়েছে, এদিকে টিভি আছে, বাথরুম এটা যথেষ্ট বড়, কমোড আছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা। এই নুব্রা ভ্যালি থেকে অনেকগুলো জায়গা ঘুরে আসা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে তুর্তুক আর থাং। পাকিস্তান সীমান্তের এই দুটো গ্রামে নিয়ে যাব আপনাদের, তবে সেসব আসবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। ধন্যবাদ।